ধর্মের বাইরে বিজ্ঞানকে নিয়ে ব্যাখ্যা করার ওই রকম অনেকেই হয়তো বা ব্রেন রাখেন না, কিন্তু আল্লাহ আপনাকে সেই শক্তি দিয়েছেন এবং আপনি খুব চমৎকারভাবে সেটা করেন। আমি অনুষ্ঠানে বসে আপনার সম্পর্কে জানছিলাম যে আপনি ঢাকায় থাকেন না, আপনি থাকেন সে রংপুরে। জি। আমি যদি আপনার একটু পরিবার নিয়ে জানতে চাই, শৈশবটা নিয়ে একটু জানতে চাই, আপনার বড় হওয়া সবকিছু মিলে আসলে কেমন ছিল? আমি হচ্ছে যে মানে সায়েন্সটা কিভাবে মিলাই এটা আমি একে সহজ করে আগে একটু বলি। যেমন ধরা যাক এই যে আমরা যে রুমটায় আছি, এই রুমটা আমার মনে হয় অ্যাবাউট, যদি আমি ধরি যে 1000 স্কোয়ার ফিট হতে পারে এরকম। এখন এইটা কিন্তু এই যে রুমটার কিন্তু একটা টেম্পারেচার আছে, ধরলাম যে 25°C, এবং এই রুমের যা কিছু আছে এগুলো কিন্তু হচ্ছে সব কঠিন পদার্থ, নর্মালি সলিড। এখন আমরা যদি এই রুমটা একটা বিশেষ পরিস্থিতি তৈরি করি, কীরকম, যেমন টেম্পারেচারটা 25 থেকে কমায় 20 করলাম, 10 করলাম, 5 করলাম, 0 করলাম, তারপরে -10, -20, এরকম করে কমাতে কমাতে যে -273 নিয়ে যাই, -273। এবং এই রুমের যে স্ট্রাকচারটা যেটা সলিড আছে কঠিন, সেটাকে যদি আমি সলিড থেকে কোনোভাবে গ্যাসে আনতে পারি, তখন এই গোটাল রুমটার আয়তন যেটা এখন 1000 স্কোয়ার ফিট আছে সেটা 0 স্কোয়ার ফিট হবে, মানে 0 হয়ে যাবে, অ্যাবসলিউটলি 0। শুনলে অবাক লাগে না, যেটা কেমন কথা, এই গোটাল জিনিসটা 0 হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন যে এই গোটাল পৃথিবীটা যে আছে, এটাকে যদি আমি হচ্ছে যে টেম্পারেচার গড় পড়তে হবে, পৃথিবীর টেম্পারেচার 15°C গড়ে। তো এটা যদি আমি 25 থেকে, যেমন রুমটাকে আমি কমায় -273 নিলাম, আর সলিডটাকে আমি করলাম হচ্ছে গ্যাস করলাম, তখন -273 যখন গেল তখন এটা গোটাল 0 হয়ে গেল। ঠিক তেমনি করে এই গোটাল পৃথিবীটা যে আছে, আমরা যে পৃথিবীতে থাকি, এইটা যদি সবগুলো আমি গ্যাসীয় করি আর টেম্পারেচারটা যদি 15 থেকে 10, 5 কমাতে থাকি, কমাতে কমাতে যে -273 করি, তখন গোটাল পৃথিবীটা যে আছে এইটার হচ্ছে আয়তন হয়ে যাবে 0, জাস্ট 0, মানে কোনো আয়তন নেই। আচ্ছা, এবার চিন্তা করেন যে এরকম পৃথিবীর মতো ধরা যাক যে 1 লক্ষ পৃথিবী, ধরলাম একটু সহজ করে বোঝার জন্য, যে এইটা হচ্ছে যে আমাদের ধরা যাক মিল্কিওয়েতে আছে, আসলে অনেক বেশি আছে যা সহজ করে। তাহলে এই মিল্কিওয়েতে যতগুলো এরকম পৃথিবীর মতো পৃথিবী আছে তার চেয়ে অনেক বেশি আছে, প্রত্যেকটা যদি আমি টেম্পারেচার কমিয়ে হচ্ছে -273 করি আর গ্যাসীয় করি, তাহলে এই সব মিল্কিওয়ের মধ্যে যা কিছু আছে সবগুলো মিলে হচ্ছে আয়তন হয়ে যাবে 0। এবার আপনি চিন্তা করেন মিল্কিওয়ের মতো প্রায় 2000 কোটি হচ্ছে গ্যালাক্সি আছে এই মহাবিশ্বে এখন পর্যন্ত, 2000 কোটি। তো এই যে ইয়াগুলো আছে, ওইটাকে যেটা আমি বলি যে হচ্ছে যে প্রত্যেকটা গ্যালাক্সি যদি এরকম টেম্পারেচার আমি কমিয়ে -273 করি এবং হচ্ছে যে সলিড থেকে, লিকুইড থেকে এটাকে যদি আমি গ্যাসীয় করি, তাহলে সবগুলোর হচ্ছে আয়তন কিন্তু 0-তে নামবে। ইসলামে একটা খুব সুন্দর কথা আছে যে মহাবিশ্বের যা কিছু আছে একটা ছোট্ট বিন্দুর মধ্যে ছিল। তো অনেক অবাক হয় না যে একটা বিন্দুর মধ্যে কেমনে থাকবে, খুব সহজ। এটা আল্লাহ জাস্ট 2টা টেকনিক লাগাতে হবে, একটা হচ্ছে টেম্পারেচার কমিয়ে -273 করবো আর সবগুলোকে গ্যাসীয় করবো। এই 2টা ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে সব কিছুকে 0-তে আনা যাবে। তারপর ওইখানে যে বিস্ফোরণ ঘটায়, বিস্ফোরণ হলে কি টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার যদি বাড়ে তখন কি হবে, প্রসারিত হবে। তার মানে সহজ ফর্মুলা, টেম্পারেচার আপনি কমালে আয়তন কমতে থাকবে, আর যে টেম্পারেচার আপনি বাড়াতে থাকেন তাহলে আয়তন বাড়তে থাকবে। এই মেকানিজমের উপর ভিত্তি করে কিন্তু দেখা যাচ্ছে যে কোরআনে যেটা ছিল যে সব কিছু একটা বিন্দুর মধ্যে ছিল, তারপর আস্তে 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 হচ্ছে যে ওটাকে যেটা বলে যে এক জায়গায় বিস্ফোরণ হইল, গ্রহ নক্ষত্র মহাবিশ্ব তৈরি হলো, এইভাবে হয়। তা আমার মনে হয় যে কেউ বুঝতে পারবে, খুব ইজি জিনিস। তা আমি যেটা ছোটোবেলায় আমার মানে যদি আমি দেখি যে আমি পড়তাম মূলত যে জায়গায়, আমাদের গ্রামের বাসা হচ্ছে নীলফামারী ডোমার বোড়াগাড়ি, একদম উত্তরবঙ্গ। তা বোড়াগাড়িতে আমার হচ্ছে যে বাবা যিনি, উনি ছিলেন হচ্ছে এই যে টিচার। টিচার বলতে কীরকম, ওই যে বিভিন্ন যে এনজিও কেন্দ্রিক যে প্রতিষ্ঠান আছে সেটা, আর আমার মা হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট। এখন যেটা হয়েছে, আমি ছোটোবেলায় যেটা হতো, আমরা কিন্তু পড়তাম গভর্নমেন্ট স্কুলে। তো ছোটোবেলা থেকে আমার যেই জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমি নিজে যা পড়তাম সেটা এমনি অন্যের সাথে আলোচনা করতাম, এই জিনিসটা আমার মধ্যে ছিল। এখন আমি বুঝতে পারি যে এটা হয়তো ব্রেইনের নিউরনের যে কানেক্টিভিটিতে হেল্প করে, এখন বুঝতে পারি, কিন্তু তখন তো আর জানতাম না। তা আমি, আমার মনে হয় আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে আমি একটানা মনে হয় যে আধা ঘন্টা কখনো পড়ি নাই কখনোই। আমি যেটা মানে পড়তাম, মানে ইচ্ছা করে যে পড়ি নাই সেটা না, কারণ আমার খেলার প্রতি খুব আকর্ষণ ছিল, এই কারণে যেটা আমি একটু পরেই খেলতে যেতাম। কিন্তু খেলা যে পরিমাণ আমি খেলছি, মানে টাইমের দিক থেকে এটা বলা যেতে পারে যে সকাল বললামই তো 8:30 9টা থেকে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত, আবার স্কুলে টিফিন পিরিয়ডে খেলতাম আমরা, বাসায় না আসি, আবার টিফিনের পরে স্কুল ছুটি হলে বাসায় এসেই আবার একটু খেয়ে আবার খেলতে যেতাম, আবার সন্ধ্যার দিকে আবার আসতাম। এসে আমরা সন্ধ্যায় যেটা হতো, আমাদের একটা নিয়ম ছিল, সন্ধ্যায় বই পড়তে হইতো, আব্বা দেখতো যে, আর ওই সময় নামাজের টাইম হলে আমরা একটু রেস্ট নিতাম। হ্যাঁ, আমার মা হচ্ছে এবং বাবা দুইজনে পড়া হচ্ছে নিত বলতে কি, যে দৈনিক পড়া দিত, যে এটা একটু পড়া দাও। তা আল্লাহর রহমতে এই যে রেগুলারিটিটা ছিল, এইটার কারণে আমার যেটা মনে হয়েছে যে
কত সময় পড়তাম তার সাথে কতটুকু পড়তাম এইটা আমাদের কাছে ছিল, যে পড়াটা যাতে ঠিকভাবে মানে ওই পরিমাণটা যাতে দেই। এবং এরকম করে পড়তে পড়তে আল্লাহর রহমতে তো ফার্স্ট ছিলাম আলহামদুলিল্লাহ। 5-এ ট্যালেন্ট পুলে আল্লাহর রহমতে বৃত্তি পাই, 8-এ পাই, মেট্রিকে আমরা থানা ফার্স্ট হই। তখন তো থানা কেন্দ্রিক ওইভাবে হইতো, ওটা ডিস্ট্রিক্টেরও সেরা রেজাল্ট ছিল। কিন্তু আমার যেটা মনে হয়েছে কি, যে রেজাল্ট দিয়ে আসলে একজনকে ডিফাইন করাটা পারফেক্ট না। কিন্তু আপনি পেশায় ডাক্তার হলেন, এটাকে আগে থেকেই ঠিক করা ছিল যে আপনি ডাক্তার হবেন? ডাক্তার হইলাম মানে কি, এটা খুব ইন্টারেস্টিং। আমি যখন এইচএসসিতে পড়তাম মানে ইন্টার, তখন কিন্তু আমি প্রাইভেট পড়াতাম। আমি যখন নিজে ইন্টারে পড়তাম, এবং আমার খেয়াল আছে আমি যখন ইন্টারে পড়তাম আমার কাছে আমার বন্ধুরা হচ্ছে যে মিল সিস্টেমে পড়তো। মিল সিস্টেম বলতে কি, তারা দেখা যেত আমি আমার কিছু বন্ধু যে ঠিক আছে এই পড়াটা দেখাই দিব, খাওয়াইতো মজা করে আর কি। আর তারপরে হচ্ছে ওই সময় আমি হচ্ছে যে মেসের মধ্যে থাকতাম যখন, তখন মেসের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই আমাদের সিনিয়র ভাইয়ারা থাকতো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো পড়াকেন্দ্রিক। তো পড়াকেন্দ্রিক যখন আলোচনা হতো, তো একটা জিনিস কে কীভাবে করতে পারে, তা দেখা গেল আমি বললাম যে এটাতে এইভাবে সহজ করে করা যায়। তা যাকে আমি বললাম উনি দেখা যাচ্ছে যে প্রাইভেটের জগতের কিং মানে ওই সময়। কয় নাবিল তুই এটা কীভাবে পারলেন? আমি বললাম ভাই মাথায় চলে আসছে। কয় দেখতো এটা আবার পারিস নাকি, বলে দিই হয়ে যাইতো। আচ্ছা তুই তো হেভি প্রাইভেট পড়াবি। আমি বললাম তাই নাকি ভাই? কয় হ্যাঁ। তখন ওনারা আমাকে এক জায়গায় নিয়ে গেল, নিয়ে বললো যে প্রাইভেট পড়াইতে হবে, দেখতো পারিস কিনা। তা আমার খেয়াল আছে এটা পুলিশ লাইনের এক স্টুডেন্ট, সে সম্ভবত ফার্স্ট টার্ম পরীক্ষায় রেজাল্টটা ছিল এরকম যে সে 2 কি 3 সাবজেক্টে ফেল করছে। তারপরে আমাকে যখন উনি একজন হচ্ছে পুলিশের বাচ্চা আর কি, পুলিশ লাইনে পড়তো, তা বললো যে আমার ছেলেকে বাবা তুমি পড়াইতে পারো? আমি দেখি। সম্ভবত 2-2.5 মাস পড়ালাম। তা পুলিশ লাইন ওইটা মোটামুটি ভালো প্রতিষ্ঠান, যেখানে ফার্স্ট টার্মে সে 2-3 সাবজেক্টে ফেল করছিল, তারপরের টার্মে দেখা গেল সে সেকেন্ড হয়ে গেছে। তা এটা হওয়ার পরে দেখা গেল অন্য যারা আছে যে কী ব্যাপারে কী মানে ওদের মধ্যে হয়তো আলোচনা, আরেক জায়গায় নিয়ে গেল, বললো যে ঠিক আছে পড়াও দেখি। তা আমি বললাম যে আগে পড়াই। তা পড়ানোটার ক্ষেত্রে আমি যেটা সবসময় ইয়ে করতাম সেটা হচ্ছে যে পড়াটাকে আমি ঘটনার গল্প দিয়ে পড়াই। আমি কিন্তু এই যে এমনিতে যে বইয়ের কথা আমি এগুলো পড়াই না, আমি ঘটনার গল্প করি, আমার সিস্টেমে এটা। আর আপনার যে আমি ভিডিও দেখছি, কারণ আমি ঘটনা গল্প শুনতে পছন্দ করি, মানে এমনি কথা আমার ভালো লাগে না, এমনি কি শুনে মানে জিনিসটা কি আসলে। এবং এটা দিয়ে করতে গিয়ে যেটা হয়েছে, আমি মানে আমার এটা একটা অভ্যাস হয়তো হয়ে গেছে, যে কোনো আমার স্পিচ আমি ঘটনা গল্প দিয়ে শুরু করি এবং শেষে আমি এটাকে চোখ করি যে কোথা থেকে কোথায়। এবং পড়ার ক্ষেত্রে আমি এই জিনিসটাই করি, যে কোনো জিনিস, সেটা একেবারে কনস্টিটিউশন সংবিধান থেকে ইংলিশের গ্রামার হোক, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা কিছু আছে এটা ঘটনা। এবং মেডিকেলে যখন আমি পড়লাম, পড়তে গিয়ে আমি যেটা দেখলাম যে মানে আমরা যখন হচ্ছে যে ওটাকে যেটা বলে যে ভর্তি হওয়ার পরে কিন্তু হচ্ছে ক্লাস শুরু হতে একটা গ্যাপ থাকে। তা চিন্তা করলাম বাসায় বসে থেকে কিলাম, এসে পড়ানো শুরু করি। তারপর আমি রংপুরে সরাসরি চলে আসলাম। এসে যেটা হলো যে আমি পড়ানো শুরু করলাম। হ্যাঁ, তা পড়ানোর ক্ষেত্রে যেটা হয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া মানুষের, কি যে মানুষের মধ্যে হচ্ছে সহজ করে শেখার একটা আকাঙ্ক্ষা থাকে। যে কোনো জিনিস যে কেউ যদি সহজ করে বুঝতে পারে তাহলে পড়ার প্রতি আগ্রহী হয়। এই তো তারপরে আমার এই পড়ানোর জার্নিটা শুরু হলো, মেডিকেলে পড়ানো। আর মেডিকেল পড়ার সময় যেটা আমার নিজের যেটা অবজারভেশন ছিল সেটা হচ্ছে যে আমি হচ্ছে যে পড়তে গিয়ে যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে আমাদের মেডিকেলের সিস্টেমের মধ্যে যেটা বড় গলদ যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এখানে রুগীর সাথে যে বিহেভিয়ার ব্যাপারটা, তারপরে হচ্ছে যে ওইটাকে যেটা বলবো যে লাইফস্টাইলের যে ব্যাপারটা, এইটা মেডিকেলের আমাদের যে কারিকুলাম যেভাবে এখানে ওইভাবে করে না। আমি ভাই আপনার এমবিবিএস কমপ্লিট করার পর আপনার স্পেশালিটি গ্রো করলো কোন সাইটে? এমবিবিএস শেষ করার পরে যেটা ছিল সেটা হচ্ছে যে আমার যেটা টার্গেট ছিল যে আমি নিজে কিছু করব। তা বাসা থেকে যেটা হয় স্বাভাবিকভাবে যে বিসিএস দেওয়ার পরে হচ্ছে জব অন্তত করো, এটা একটা ব্যাপার। তো এইটা যখন হলো তখন মনে হলো যে না, বিসিএসটা দেওয়া যায়, কারণ আমি বিসিএস আবার পড়াইতাম। আমি যখন দেখা যেত যে আমি যখন মেডিকেলের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, আমার বড় ভাইয়েরা আমার কাছে ওনারা মানে পড়তো বলতে জিনিসটাকে ওইভাবে বলা যাবে না, মানে পছন্দ করতো, আমাকে বলতো যে নাবিল তুই এই জিনিসগুলো আমাদের একটু দেখায় দে। আলহামদুলিল্লাহ তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে যে ঠিক আছে বিসিএসটা দিই। তা বিসিএস আল্লাহর মধ্যে দিয়ে দিই, বিসিএস হয়ে যাওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে মানে আমার সবসময় যেটা আমি করার টার্গেট করছি সেটা হচ্ছে যে আমার পড়াতে যেহেতু খুব ভালো লাগে, মানে একটা জিনিস সহজ করে বোঝানোর, যেহেতু বুঝতে পারতাম যে একটা জিনিস আমি সহজ করে বলতে পারি ইনশাল্লাহ। তারপরে যেটা আমি করলাম সেটা হচ্ছে যে আমি বিসিএস করে প্রথমে আমার পোস্টিং হয়ে গেলো যেটা হয় উপজেলা পর্যায়ে, ওইখানে তারপরে হওয়ার পর রংপুর মেডিকেল কলেজে, রংপুর মেডিকেল কলেজ হসপিটাল মেডিসিনের যে আউটডোর সেখানে। তা আমার যেটা ব্যাপারটা হচ্ছে যে সত্যিকার অর্থে আমি বিসিএস যেটা, তারপরে প্র্যাকটিসের যে ব্যাপারটা, এইটা হচ্ছে মেডিকেল কেন্দ্রিক প্র্যাকটিস, কিন্তু বাইরে যে চেম্বারে যে প্র্যাকটিসটা সবাই করে সাধারণত, সেইটা আমি করতাম না। এটা এই কারণ হচ্ছে যে
আমার সময়টা আমি মনে করতাম যে আমি রুগী দেখলে, মানে আমার ক্যালকুলেশনটা এরকম যে আমি যদি রুগী একদিনে দেখি কয়টা, 50টা দেখবো, তাহলে মাসে কত, 1,500। বছরে যদি আমি দেখি 20,000, আমি 30 বছর দেখলে 5-6 লাখ রুগী দেখবো। ব্যাপারটা এরকম। কিন্তু আমি যদি বলতে পারি, এটা এমন হতে পারে যে আমি কয়েক শত কোটি মানুষ দেখতে পারে। তো ওই সময় পড়ানোর স্টাইলটা কি পুরোপুরি প্রাইভেট? হ্যাঁ, পড়ানোর স্টাইলটাকে আমি যেটা করতাম, আমি নিজে কোচিং দিয়ে দিয়েছিলাম। ওকে, হ্যাঁ, আমি নিজেই দিয়ে কি দিয়েছি। পড়াতেন আপনি? আমি এটা খুব ইন্টারেস্টিং। আমি হচ্ছে যে যেমন এটা ইন্টারেস্টিং এই কারণে যে আমি প্রথমে হচ্ছে যে ইংলিশ দিয়ে শুরু করলাম, ইংলিশ, তারপরে হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সবগুলো আমি পড়াই। আমি সব সাবজেক্টই পড়াতাম। এটা মানে নর্মালি যে কারো খটকা লাগবে যে কীভাবে একজন টিচার সব পড়ায় কীভাবে, স্বাভাবিক না যে নর্মালি আমরা জানি একজন টিচার একটাই পড়াতে পারে। তা এইটা হচ্ছে যে কি আমার আসলে মানে আল্লাহর রহমতে আমি তো রেগুলার পড়ি এবং সহজ করে যেহেতু বলতে পারি, তো এইটাতে হয়ে গেল যেটা, সেটা হচ্ছে যে আমি দেখা যেত যে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন টিচার দিয়ে ক্লাস যখন দিতাম, তারপরে আমার যারা স্টুডেন্ট তারা বলতো যে না ভাই, আপনার ক্লাস নিতে হবে। কেন? ওকে, কয়ে যে ওর ভাইয়াদের ক্লাস ভালো লাগতেছে না। মানে এটা হচ্ছে বোঝানোর কারণে এবং স্টুডেন্টদের ইয়ার কারণে। এবং আমি যেহেতু, আর ব্যাপারটাকে আমি কিন্তু নিজের থেকে পড়ছি, মেট্রিক ইন্টার আমি যেহেতু প্রাইভেট, আমি খুব সীমিত পড়তাম বলা যেতে পারে, এবং আমি যেহেতু চিন্তা করতাম এগুলো নিয়ে, এই কারণে আল্লাহর রহমতে রেগুলার এটা প্র্যাকটিস করতে করতে, এবং এটা আল্লাহর রহমত, এটা কারণ নর্মালি একজন এরকম সব সাবজেক্টে এইভাবে সহজ করে বুঝাতে পারবে, এটা আসলে আমার ক্যাপাসিটি না। কারণ হঠাৎ করে আমার মাথায় চলে আসে যে এটা এইভাবে হইতে পারে, এবং দেখি যে আলহামদুলিল্লাহ কাজ করে। তো এইটার কারণে হচ্ছে যে আমি সব সাবজেক্ট পড়াতে পারি আলহামদুলিল্লাহ।